ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের লেখা একটি কবিতা দ্য সেকেন্ড কামিং নিয়ে। তো এই কবিতাটির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা এখানে সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করব। আর তারপরে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো হয়তো পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্ন বলে দেওয়া হবে, সম্ভাব্য কিছু প্রশ্ন আর কি। দ্য সেকেন্ড কামিং কবিতাটি লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস 13 জুন 1865 খ্রিস্টাব্দে ডাবলিনে জন্মগ্রহণ করেন। এই ডাবলিনটা রয়েছে আয়ারল্যান্ডে। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী এবং তিনি মারা গেছিলেন জানুয়ারি মাসের 28 তারিখে 1939 খ্রিস্টাব্দে। ডব্লিউ.বি. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1923 খ্রিস্টাব্দে। এই কবিতাটি লেখা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে। প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, এই ভয়াবহতার রেশ তখন পর্যন্ত মানুষের মধ্যে ছিল। এমনই সময় 1919 সালে এই কবিতাটি লেখা হয়েছে এবং কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল নভেম্বর মাসে দ্য ডায়াল নামে একটি পত্রিকায় এবং পরবর্তীতে এই কবিতাটি উইলিয়াম বাটলার ইয়েটসের যে কবিতার সংকলন মাইকেল রবার্টস অ্যান্ড ডান্সার, এতে সংকলিত হয়, অর্থাৎ এই সংকলনের মধ্যে প্রকাশিত হয় 1921 সালে। তাহলে এখানে যদি বলে দেওয়া হয় যে কখন প্রকাশিত হয়েছিল, তাহলে অবশ্যই 1920 সাল যদি দেওয়া থাকে তাহলে 1921 সাল দেওয়া থাকবে না, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা সাল দেওয়া থাকবে। অথবা হয়তো বলে দেওয়া হবে যে পোয়েট্রি কালেকশনে কবে পাবলিশড হয়েছিল অথবা জার্নালে কবে পাবলিশড হয়েছিল। এই কবিতাটিতে সর্বমোট 22টি লাইন রয়েছে এবং কবিতাটি দুটো স্ট্যাঞ্জায় বিভক্ত। কবিতাটি লেখা রয়েছে আয়াম্বিক পেন্টামিটারে, যদিও সেখানে সম্পূর্ণরূপে আয়াম্বিক পেন্টামিটারটা মেনটেন করা হয়নি। এবং এর যে রাইম, কবিতাটির রাইম অনিয়মিত, স্পোরাডিক, অর্থাৎ অনিয়মিত, সর্বত্র সমানরূপে রাইম মেনটেন করা হয়নি। দ্য সেকেন্ড কামিং নামক কবিতাটির যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যার উপর ভিত্তি করে কবিতাটি লেখা হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতেই কবিতাটি লেখা হয়েছে। কবিতাটির যে টোন, অর্থাৎ কবির যে কবির বলার ধরনটা হচ্ছে, বা কবিতার টোনটা হচ্ছে পেসিমিস্টিক, অর্থাৎ পেসিমিস্টিক বলতে অপটিমিস্টিকের ঠিক উল্টো, মানে এর মধ্যে নিরাশা রয়েছে, অর্থাৎ এখানে আশাবাদিতার কোনো ভাব নেই। তাহলে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে পেসিমিস্টিক। তো এবারে কবিতাটি শুরু করছি। দ্য সেকেন্ড কামিং বাই উইলিয়াম বাটলার ইয়েটস। হয়তো পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ডব্লিউ.বি. ইয়েটস। অবশ্যই মনে রাখা প্রয়োজন, দ্য ফুল নেম অফ ডব্লিউ.বি. ইয়েটস ইজ উইলিয়াম বাটলার ইয়েটস। এবারে লাইন বাই লাইন কবিতার লাইনগুলোকে ব্যাখ্যা দেওয়া হবে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দি ফ্যালকনার। অর্থাৎ বলা হচ্ছে কুণ্ডলীকৃতভাবে, অর্থাৎ স্পাইরালিং সাইকেলে, অর্থাৎ চক্রাকারে ঘুরতে ঘুরতে এই চক্রের পরিমাণটা বিশাল বিস্তার লাভ করেছে, বিশাল বড় হয়ে গেছে। দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দি ফ্যালকনার। আর ফ্যালকনারের কথা শুনছে না। ফ্যালকন শব্দটির অর্থ হচ্ছে বাজ পাখি। তাহলে বাজ পাখি তার যে মালিক, তার যে প্রশিক্ষক, তার কিন্তু আর কথা শোনে না। অর্থাৎ যেন মনে হচ্ছে যে বাজ পাখি ওই প্রশিক্ষকের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, প্রশিক্ষক আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এখানে যে টার্নিং শব্দটি রয়েছে, এই টার্নিং শব্দটি কিন্তু একটি পার্টিসিপল, মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবং দ্য ফ্যালকন, এই ফ্যালকন রয়েছে, এই ওয়ার্ডটা ফ্যালকন সিম্বলাইজেস ফর কমন পিপল, অর্থাৎ সাধারণ লোকজনেদেরকে কিন্তু সিম্বলাইজ করছে, স্পেশালি দ্য পার্সন হু বিলংস টু ক্রিশ্চানিটি। যে সমস্ত লোকেরা খ্রিস্টান ধর্মাবলম্বী, সেই সমস্ত ধর্মাবলম্বী লোকেদেরকে কিন্তু ইঙ্গিত করছে। তাহলে এখানে বলা হচ্ছে যে সাধারণ যে সমস্ত লোকেরা রয়েছে তারা কিন্তু তার মালিকের কথা শুনছে না, বলতে তারা আর ঈশ্বরের কথা শুনছে না। তাহলে স্পেশালি এখানে ঈশ্বর বলতে কিন্তু যীশু খ্রিস্টকে বলা হচ্ছে। অর্থাৎ আমরা যে যীশু খ্রিস্টকে, বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা, এই খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা কিন্তু যীশু খ্রিস্টকে ঈশ্বরের সন্তান বলে মনে করে।
তাহলে এই ঈশ্বরের সন্তান অর্থাৎ যীশুখ্রিস্টের কথা কিন্তু আর খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা শুনছে না, যেন মনে হচ্ছে যে তারা একেবারে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং এতটুকুই বাইরে গিয়েছে যেমন করে ওই জায়ার অর্থাৎ কুণ্ডলীর মতো ঘুরপাক খেতে খেতে ফ্যালকনারের আউট অফ কন্ট্রোলে হয়ে গেছে, ঠিক একইভাবে কিন্তু এই পৃথিবীর পরিস্থিতিটা হয়েছে, অর্থাৎ মানুষজন যেন আর কথা শুনছে না। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, থিংস ফল অ্যাপার্ট, সমস্ত কিছু ভেঙে পড়ে। অর্থাৎ সমস্ত কিছু বলতে কী বোঝানো হচ্ছে? মানুষের মধ্যে যে ভার্চুয়াস কোয়ালিটি রয়েছে, মানুষের মধ্যে যে সমস্ত ভালো গুণাবলীগুলো রয়েছে, সে সমস্ত ভালো গুণাবলীগুলো আর নেই। সমস্ত কিছু যেন ছত্রভঙ্গ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, সমস্ত কিছু আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। দ্য সেন্টার ক্যানট হোল্ড, অর্থাৎ কেন্দ্র আর ধরে রাখতে পারছে না। এই কেন্দ্র আর ধরে রাখতে পারছে না কথাটার অর্থ হলো যে এভরিথিং ইজ আউট অফ কন্ট্রোল, সমস্ত কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অর্থাৎ কেন্দ্র থেকে যখন কোনো জিনিসের দূরত্বটা অবাধ হয়ে যায়, তখন কেন্দ্র তাকে আর আকর্ষণ করে রাখতে পারে না। ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে যেন জিসাস ক্রাইস্ট থেকে মানুষ, খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেদের দূরত্বটা এতটাই বেশি হয়ে গেছে যে তারা আর কোনো কথা শুনছে না, তাদেরকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, মেয়ার অ্যানার্কি, কেবলমাত্র অরাজকতা, কেবলমাত্র নৈরাজ্য যেন সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। এখানে লুজ শব্দটার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, আর অ্যানার্কি হচ্ছে ললেসনেস। তাহলে সারা বিশ্ব জুড়ে যেন অরাজকতা ছড়িয়ে পড়েছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রক্তস্রোতের অর্থাৎ রক্তের যে জোয়ার, সেই রক্তের জোয়ার যেন সর্বত্র ছড়িয়ে পড়েছে, এবং এই সর্বত্রই অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন, এবং প্রত্যেকটা জায়গাতে, এখানে প্রত্যেকটা জায়গাতে বলতে বিশেষ করে বোঝানো হয়েছে যে যে সমস্ত জায়গাগুলোতে প্রথম বিশ্বযুদ্ধের প্রকোপ ছিল, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখানে মানুষ হানাহানি মারামারি শুরু করেছিল, যেখানে রক্তক্ষয় সংগ্রাম শুরু করেছিল, সেই সমস্ত জায়গার কথা বলা হচ্ছে। তাহলে এক কথায় এখানে ডব্লিউ.বি. ইয়েটস বলতে চাচ্ছেন যে প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর প্রায় সমস্ত দেশ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জড়িয়ে পড়েছিল, যার জন্য তিনি বলেছেন এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন, অর্থাৎ মানুষের মধ্যে যে সমস্ত পবিত্রতা ছিল, এই পবিত্রতা যেন মনে হচ্ছে যে এই ব্লাড ডিম টাইডে ডুবে গেছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে রক্তক্ষয়ী যে সংগ্রাম হয়েছিল, তাতে করে যে রক্তস্রোতের জোয়ার, সেই রক্তস্রোতের জোয়ারে ডুবে গেছে। অর্থাৎ মানুষের মধ্যে আর পবিত্রতা নেই, পবিত্রতার জিনিসটা যেন ধ্বংস হয়ে গেছে, পবিত্রতার জিনিসটা যেন নষ্ট হয়ে গেছে। দ্য বেস্ট ল্যাক কনভিকশন, লাইনটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। দ্য বেস্ট বলতে এখানে সমাজে যে সমস্ত ভালো লোকজনেরা রয়েছে, সে সমস্ত লোকজনেদের কথা বলা হচ্ছে, যে এই সমস্ত লোকজনেদের মধ্যে আর আস্থা নেই, অর্থাৎ এদের মধ্যে আস্থার অভাব রয়েছে, কনভিকশনের অভাব রয়েছে। কী কারণে অভাব রয়েছে? হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, যেহেতু যে সমস্ত সমাজের নিকৃষ্ট লোকেরা রয়েছে, সে সমস্ত নিকৃষ্ট লোকেদের মধ্যে আবেগের তীব্রতা বেড়ে চলেছে, এবং সে সমস্ত লোকেরা প্রথম সারিতে অবস্থান করায় ধীরে ধীরে কিন্তু ভালো লোকেরা সমাজ থেকে পিছিয়ে পড়ছে, অর্থাৎ সমাজে পশ্চাতে পড়ছে গিয়ে এই সমস্ত ভালো লোকেরা, বিজ্ঞ লোকেরা, জ্ঞানী লোকেরা, এবং যে সমস্ত মূর্খ লোকেরা রয়েছে, যে সমস্ত জঘন্য নিকৃষ্ট লোকেরা রয়েছে, তারা কিন্তু তাদের আবেগের তীব্রতার দরুন সামনের দিকে এগিয়ে আসছে, সমাজের প্রথম সারিতে অবস্থান করছে। এবং এই কারণেই কিন্তু এই সমস্ত লোকেদের কারণেই, পৃথিবীর এই জঘন্যতম লোকেদের কারণেই কিন্তু পৃথিবীতে অনাচার, পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি দেখে কবি বলছেন যে সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ তিনি বলছেন যে নিশ্চিতভাবে কোনো কিছু একেবারে হাতের নাগালে এসে উদ্ঘাটন হতে চলেছে, অর্থাৎ কোনো কিছু ঘটতে চলেছে, যে জিনিসটা একেবারে আমাদের সন্নিকটে এসে পৌঁছে গেছে। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড,
শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবে এটা হচ্ছে সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং বলতে বলা হচ্ছে রিবার্থ অফ জেসাস ক্রাইস্ট, অর্থাৎ যিশু খ্রিস্টের পুনর্জন্ম। তাহলে সেকেন্ড কামিং মানে দুটো মিনিং, এখানে ডুয়াল মিনিং রয়েছে। একটা মিনিং হচ্ছে কি, সেকেন্ড কামিং বলতে দ্য রিবার্থ অফ জেসাস ক্রাইস্ট, অর্থাৎ যিশু খ্রিস্টের পুনর্জন্মের কথা, এবং আরেকটা মিনিং রয়েছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ মানুষের মধ্যে যেইভাবে হানাহানি, যেইভাবে মারামারি, যেইভাবে কাটাকাটি চলছে, মানুষের মধ্যে যেইভাবে সারা পৃথিবী জুড়ে মানে অরাজকতার সৃষ্টি হয়েছে, এই অরাজকতা নৈরাজ্যবাদ দেখে, মানুষের বর্তমান পরিস্থিতি দেখে কবি মনে করছেন সদ্য যেইভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যত ক্ষয়ক্ষতি হয়েছে, যত মানুষজনের মানে অর্থ সম্পদ গেছে, যত মানুষের প্রাণ গেছে, এর উপর ভিত্তি করে তিনি বলছেন যে এইভাবে যদি অরাজকতা চলতে থাকে তাহলে অনায়াসে আমরা দেখতে পাবো যে হয়তো কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে এমনই হয়েছিল যে আমরা দেখছি যে প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে 1919 সালে শেষ হওয়ার পরেই প্রায় 20 বছর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দে শুরু হয়ে গেল। নেক্সটে বলা হচ্ছে দ্য সেকেন্ড কামিং। তিনি বলছেন যে পুনর্জন্ম অর্থাৎ যীশুখ্রিস্টর পুনর্জন্ম, অর্থাৎ যীশুখ্রিস্ট আবারও পৃথিবীতে আসবেন। তিনি কিন্তু এখানে তার সহমত পোষণ করছেন না। তিনি যেন আশ্চর্য হয়ে যাচ্ছেন যে তিনি আসার অর্থটাই হচ্ছে যে সব কিছু তো ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ খ্রিস্টান ধর্মে এমন একটা বাণী রয়েছে, এমন একটা তথ্য রয়েছে যে যেখানে বলা হচ্ছে যে যখন পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হবে, সারা বিশ্ব জুড়ে মানুষ পাপাচারে লিপ্ত হবে, মানুষজনের মধ্যে আর কোনো ধর্মীয় গুণাবলী থাকবে না, মানুষের মধ্যে সমস্ত ধর্মীয় গুণাবলী যখন নষ্ট হয়ে যাবে, যখন আর কোনো রকমের ধর্মীয় চিহ্ন থাকবে না, তখন কিন্তু যীশুখ্রিস্টের জন্ম হবে। অর্থাৎ এই যীশুখ্রিস্টের জন্ম, অর্থাৎ যীশুখ্রিস্টের আগমনটাই যেন পৃথিবীর ধ্বংসের বার্তা বহন করে আনবে। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, নিছক এই সমস্ত কথাগুলো জাস্ট উচ্চারণ হয়েছে, কেবলমাত্র বলেছেন। এই বলা মাত্রই তিনি দেখছেন যে হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি। স্পিরিটাস মান্ডি শব্দটার অর্থ হচ্ছে যে স্পিরিট অফ দ্য মান্ডেন ওয়ার্ল্ড, অর্থাৎ পার্থিব জগতের আত্মা। তাহলে বলছে যে এই পৃথিবী পৃষ্ঠ হইতেই যেন তিনি দেখলেন যে একটা প্রকাণ্ড, অর্থাৎ বিশাল আকারের একটা ইমেজ। এই ইমেজটায় ট্রাভেলস মাই সাইড, কবির দৃষ্টিকে যেন যন্ত্রণা দিচ্ছে, কবির দৃষ্টিকে যেন পীড়া দিচ্ছেন। অর্থাৎ তিনি এই যীশুখ্রিস্টের আগমন বার্তার কথা বলতে না বলতেই হঠাৎ করে দেখলেন যে, মানে এটা কল্পনা করছেন আর কি, জাস্ট ইমাজিন করছেন যে তিনি দেখছে যে পৃথিবী পৃষ্ঠ হতে যেন মনে হচ্ছে যে কোনো একটা বিশাল আকারের একটা প্রতিমূর্তি দেখতে পাচ্ছে। যেই প্রতিমূর্তিটা এতটাই ভয়ঙ্কর ছিল, যার ছবিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কবি যখন সেটাকে দেখছিলেন যেন মনে হচ্ছিল যে তার দৃষ্টিশক্তিকে সে পীড়া দিচ্ছিল, তার দৃষ্টিশক্তিকে সে যেন যন্ত্রণা দিচ্ছিল। সামহেয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, সামহেয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, মরুভূমির কোনো এক জায়গায়। অর্থাৎ এখানে সামহেয়ার বলতে বলা হচ্ছে বা মরুভূমি বলতে কি বলা হচ্ছে, সামহেয়ার বলতে যে সমস্ত জায়গাগুলোতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে রক্তক্ষয় সংগ্রাম শুরু হয়েছিল, সে সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গাগুলোতে রক্তক্ষয় সংগ্রামের ফলে মানুষজন লোকবল হারিয়ে ফেলেছিল, অর্থাৎ মানুষজন নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছিল, সেই সমস্ত জায়গাগুলোর কথা বলা হচ্ছে। তাহলে বলছে যে এইরকমই কোনো এক জায়গায় মরুভূমিতে যেন তিনি এই ছবিটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিশাল আকারের একটা প্রতিমূর্তি দেখতে পাচ্ছেন। প্রতিমূর্তিটা তিনি দেখছেন কোথায়? মরুভূমিতে। প্রতিমূর্তিটার ছবিটা কেমন ছিল, ওর আকৃতিটা কেমন ছিল? বলছেন যে এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। এ শেপ উইথ লায়ন বডি, অর্থাৎ যার দেহটা ছিল সিংহের দেহের আকৃতি বিশিষ্ট, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং যার মাথাটা ছিল মানুষের মাথার মতো। অর্থাৎ এখানে যেটা জিনিস দেখানো হচ্ছে আমাদেরকে, যে একটা লায়নের দেহ এবং মানুষের মাথার সংমিশ্রণে একটি ভয়ঙ্কর প্রাণী। তাহলে এই যে মানুষের মাথা এবং সিংহের দেহের সংমিশ্রণে তৈরি একটি প্রাণীকে দেখানো হচ্ছে, প্রাণীর প্রতিচ্ছবি দেখানো হচ্ছে,
এর মাধ্যমে কবি বলতে চাচ্ছেন যে যেমন একটা লায়নের গায়ে, যেমন একটা সিংহের গায়ে যথেষ্ট শক্তি থাকে, জোর থাকে এবং মানুষের মাথায় বুদ্ধি থাকে, ঠিক এইরকম একটা প্রাণী যেন তিনি দেখতে পাচ্ছেন যার যথেষ্ট শক্তি রয়েছে, যার এই সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো শক্তি রয়েছে এবং সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো যার বুদ্ধি রয়েছে। অর্থাৎ যেন মনে হচ্ছে এই প্রাণীটি হচ্ছে বুদ্ধি এবং শক্তির সংমিশ্রণ। এই প্রাণীটি, অর্থাৎ যে প্রাণীটিকে তিনি দেখছেন এই মরুভূমিতে, এই প্রাণীটি যেন, অর্থাৎ এই প্রাণী ঠিক নয়, এই প্রতিচ্ছবি অর্থাৎ প্রতিমূর্তিটি যে দেখছেন সেইটি যেন মনে হচ্ছে যে এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, সূর্যের মতো নিষ্ঠুরভাবে, সূর্যের মতো নির্দয়ভাবে, সূর্যের মতো কোনো রকমের দয়াময়া নেই, দয়াময়াহীনতাভাবে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অর্থাৎ এক দৃষ্টিতে তিনি তাকিয়ে রয়েছেন যে কখন তিনি এই পৃথিবীকে ধ্বংস করবেন। ইজ মুভিং ইটস স্লো থাইজ, ইজ মুভিং ইটস স্লো থাইজ, এবং এটা বলতে এই প্রাণীটা তার যে উরু, সেই উরুটাকে ধীরে ধীরে যেন নাড়াচ্ছেন। অর্থাৎ এই প্রতিমূর্তিটা, অর্থাৎ যে প্রাণীটার কথা বলা হচ্ছে এখানে, সেই প্রাণীটা যেন দেখছেন যে তার সমস্ত মাসেল, তার সমস্ত কিছু ঠিকঠাক কাজ করছে কিনা। অর্থাৎ তিনি দেখতে চাচ্ছেন যে তার থায়ে যথেষ্ট শক্তি রয়েছে কিনা এই পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার মতো। হুইল অল অ্যাবাউট ইট, আর তখনই তার চারিপাশে রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, অর্থাৎ ডেজার্ট বার্ডস বলতে মরুভূমির পাখি, সে সমস্ত মরুভূমির পাখিরা ঠিক সেই সময় তার চারিপাশে যেন ওই ভয়ঙ্কর প্রতিচ্ছবি দেখে তারা যেন ভয়ে ভীত হয়ে, তারা ভয়ে ভীত হয়ে যেন চারিদিকে ওড়াউড়ি শুরু করে, যেন তারা ছত্রভঙ্গ হয়ে চারিদিকে ছোটাছুটি শুরু করে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, বাট নাও আই নো দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle। তাহলে এখানে বলা হচ্ছে কি, দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেন, কবি বলছেন যে আবারও সারা পৃথিবীতে যেন অন্ধকার ছেয়ে আসছে, অন্ধকার নেমে আসছে। অর্থাৎ এই যে পৃথিবীতে যে আলোর সঞ্চার হয়েছিল, এই আলোর পরিবর্তে যেন পৃথিবীতে মানুষ আবারও অন্ধকারকে ডেকে আনছে। অর্থাৎ যেন মনে হচ্ছে মানুষের মধ্যে যে সিভিলাইজেশন ছিল, মানুষের মধ্যে সেই সিভিলাইজেশন আর নেই, মানুষের মধ্যে সিভিলাইজেশন অর্থাৎ মানুষের মধ্যে যে সভ্যতা, সেই সভ্যতাটা যেন বিলীন হয়ে যাচ্ছে। কবি বলছেন যে বাট নাও আই নো, কিন্তু আমি এখন জানি, আমি এখন বুঝতে পারছি, দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle। তিনি বলছেন যে কোনো একটা আন্দোলিতর মধ্যে, অর্থাৎ কোনো একটা নড়াচড়ার মধ্য দিয়ে এই দুঃস্বপ্নে ভেঙে গিয়েছে এই 2000 বছরের ঘুম। অর্থাৎ এই যে প্রতিমূর্তির কথা বলা হচ্ছে, যেই প্রতিমূর্তিটি, যেই প্রাণীটি 2000 বছর ধরে ঘুমিয়েছিল, সেই 2000 বছর ধরে ঘুমিয়ে থাকা প্রাণীটির যেন আজকে ঘুম ভেঙে গেছে কোনো এক দুঃস্বপ্নের কারণে। অর্থাৎ এই ভয়ঙ্কর প্রাণীটির ঘুম ভাঙার অর্থ হচ্ছে যেন তিনি এবার পৃথিবীকে ধ্বংস করার জন্য জাগ্রত হয়েছেন, অর্থাৎ জেগে উঠেছেন। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, আর এ কী ভয়ঙ্কর প্রাণী। অর্থাৎ এই যে প্রাণীর কথা বলা হচ্ছে, প্রাণীটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ এই প্রাণীটি এক নিমিষেই সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এমন একটি প্রাণী। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে এর সময় এসেছে। এর বলতে এই প্রাণীটি, অর্থাৎ এই যে প্রাণীটির কথা বলছে, যে প্রাণীটি দেখতে কেমন, দেখতে যার দেহটি বাঘের মতো এবং যার মাথাটি মানুষের মতো, এই প্রাণীটি যেটাকে তিনি মরুভূমিতে দেখেছেন, যেটাকে তিনি বর্ণনা করেছেন এ ভাস্ট ইমেজ বলে, এই প্রাণীটির যেন অবশেষে সময় এসেছে। কিসের সময় এসেছে? স্লচেস টুয়ার্ডস বেথলেম টু বি বর্ন, অর্থাৎ ধীরে ধীরে যেন মনে হচ্ছে যে এই বেথলেম বলে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা প্যালেস্টাইনে রয়েছে, এই প্যালেস্টাইনে থাকা জায়গাটা হচ্ছে যীশুখ্রিস্টের জন্মস্থান। যেন মনে হচ্ছে যে ওই প্রাণীটি যীশুখ্রিস্টের সেই জন্মস্থানের দিকে নিজে জন্মাবে বলে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে চাচ্ছেন যে যেই জায়গাটাতে যীশুখ্রিস্টের মতো একজন সুব্যক্তি সম্পন্ন লোকের জন্ম হয়েছেন, যেখানে একজন গড লাইক পার্সনের জন্ম হয়েছে, ঠিক সেই জায়গাতেই যেন মনে হচ্ছে যে কোনো এক
অদ্ভুত শক্তির জন্ম হবে, এমন একটি প্রাণী অর্থাৎ এমন এক শক্তি জন্ম নেবে যেই শক্তিটা সারা বিশ্বকে ধ্বংস করে দেবে, যেই শক্তিটা সারা বিশ্বের মানুষকে বিনষ্ট করে দেবে। তাহলে এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। এখান থেকে বিশেষ করে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে কবিতাটাকে প্রায় 10-15 বার পড়ে নিতে হবে। কারণ হচ্ছে কমপ্লিশন, শূন্যস্থান পূরণ দিতে পারে, অথবা এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করতে পারে।